আজকে দেখো, আজকের আলোচ্য বিষয়বস্তু হলো লেন্স। আমরা গোলীয় দর্পণ পড়ে নিয়েছি, আজকে হচ্ছে লেন্স। লেন্স কি? লেন্স হচ্ছে দুটি গোলীয় দর্পণ দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ প্রতিসারক মাধ্যম। তাহলে লেন্স সম্বন্ধে কি বলা হলো না, লেন্স হচ্ছে দুটো গোলীয় দর্পণ দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ প্রতিসারক মাধ্যম। স্যার, প্রতিসারক মাধ্যম হচ্ছে মানে লেন্সের মধ্য দিয়ে যদি আলো যায় তাহলে সেই আলো কি হবে? প্রতিসৃত হবে। এই জন্য একে কি বলা হয়? প্রতিসারক মাধ্যম। তাহলে লেন্স মোটামুটিভাবে হচ্ছে দুটো গোলীয় দর্পণ দ্বারা কি হবে? গঠিত হবে। আর কি হবে? লেন্স স্বচ্ছ হবে। আর কি হবে? লেন্সের মধ্য দিয়ে আলো গেলে আলোর প্রতিসরণ হবে, তাই লেন্স হচ্ছে প্রতিসারক মাধ্যম। বোঝা গেল? এবারে লেন্সের প্রকারভেদ। যেভাবে গোলীয় দর্পণের প্রকারভেদ ছিল, তো গোলীয় দর্পণ তিন প্রকার ছিল: উত্তল দর্পণ, অবতল দর্পণ আর ছিল সমতল দর্পণ। লেন্স হচ্ছে দুই প্রকারের হয়, উত্তল লেন্স আর হচ্ছে অবতল লেন্স। তাহলে লেন্স কয় প্রকার হলো না, লেন্স হচ্ছে আমার স্যার দুই প্রকার। একটি হচ্ছে উত্তল লেন্স, একটি কি লেন্স? একটি হলো উত্তল লেন্স, যাকে বলা হয় কনভেক্স। যাকে কি বলা হয়? যাকে বলা হচ্ছে কনভেক্স। আরেকটি হচ্ছে অবতল লেন্স, যাকে আমরা কি বলবো? কনকেভ। একটা হলো উত্তল লেন্স আর একটি হলো অবতল লেন্স। অবতল লেন্সকে আমরা কি বলবো? কনকেভ লেন্স। তাহলে লেন্স হচ্ছে দুটো গোলীয় দর্পণ দ্বারা গঠিত স্বচ্ছ প্রতিসারক মাধ্যম। লেন্স দুই প্রকার, উত্তল লেন্স আর একটি হলো কি? অবতল লেন্স। এবার উত্তল লেন্স কাকে বলবো আর হচ্ছে অবতল লেন্স কাকে বলবো, বা উত্তল লেন্স আবার অবতল লেন্সকে দেখে আমরা কিভাবে চিনব? উত্তল লেন্সের মধ্যভাগটা স্ফীত হয় আর দুই প্রান্ত ক্রমশ সরু হয়। বোঝা গেল? উত্তল লেন্সটা কিভাবে চিনব না, উত্তল লেন্সের হচ্ছে মধ্যভাগ স্ফীত হয়। উত্তল লেন্সের মধ্যভাগ স্ফীত আর দুই প্রান্ত সরু। উত্তল লেন্সের হচ্ছে মধ্যভাগ স্ফীত হয় আর দুই প্রান্ত কি হয়? আর দুই প্রান্ত ক্রমশ সরু হয়, তাকে আমরা কি বলবো? উত্তল লেন্স। আর অবতল লেন্স হচ্ছে উল্টো। অবতল লেন্সের হচ্ছে মধ্যভাগ সরু। অবতল লেন্সের হচ্ছে মধ্যভাগ হচ্ছে সরু হয় আর দুই প্রান্ত স্ফীত হয়। অবতল লেন্সের মধ্যভাগ সরু হয় আর দুই প্রান্ত স্ফীত হয়। তাহলে লেন্স দুই প্রকার, উত্তল লেন্স, অবতল লেন্স। উত্তল লেন্সের মধ্যভাগটা স্ফীত আর দুই প্রান্ত ক্রমশ সরু, আর অবতল লেন্স হচ্ছে উল্টা, দুই প্রান্ত স্ফীত কিন্তু মধ্যভাগটা হচ্ছে সরু। হয়েছে? এবারে আমরা আস্তে চিত্রের মাধ্যমে উত্তল লেন্সের প্রকারভেদগুলো জানবো, যে উত্তল লেন্স আবার কত প্রকারের হয়। দেখো, আমি একটা উত্তল লেন্স এর প্রকারভেদ করছি। প্রথম হচ্ছে উভতল লেন্স। উভতল লেন্স, উভতল, উভতল নামটার মধ্যে কি আছে দেখো? উভয় তল হচ্ছে উত্তল, যাকে আমরা বলছি উভতল। উভতল মানে কি? উভয় তল উত্তল। তার লেন্সের কটা তল থাকে? দুটা। তাহলে উভয় তল উত্তল মানে এদিকেরটাও উত্তল হবে, এদিকেরটাও উত্তল হবে। একে হচ্ছে উভতল বা দ্বি উত্তল বলা হয়, কারণ দুটা তলই তার হচ্ছে উত্তল হয়। একে উভতল বা একে কি বলা হয়? বা একে বলা হয় দ্বি উত্তল। উভতল বা একে বলা হয় দ্বি উত্তল। স্যার, ছবিটা কিরকম হবে দেখো, এই দিকটাও উত্তল, এই দিকটাও উত্তল। এটা হচ্ছে উভতল লেন্স। বুঝা গেল? যে লেন্সের দুই দিক বা দুই দিক ক্রমশ কি হয়? উত্তল হয়। উভতল বা দ্বি উত্তল। যেমন হচ্ছে আমাদের মানুষের মণি বা চোখের যে লেন্স, সেটা কি হয়? দ্বি উত্তল লেন্স বা উভতল লেন্স। উভয়তল হচ্ছে উত্তল লেন্স। বোঝা গেল? আর একটা কি আছে? এরপরে লেন্সটা হচ্ছে সমতলোত্তল লেন্স। সমতলোত্তল
মানে হচ্ছে দেখো সমতলোত্তল লেন্স, মানে একটা সমতল একটা তল উত্তল। বোঝা গেল? সমতলোত্তল লেন্স মানে কি, একটা তল সমতল কিন্তু আরেকটা তল হচ্ছে উত্তল। স্যার এটা কিরকম? দেখো এই তলটা হলো উত্তল আর এই তলটা হলো সমতল, এটা উত্তল এটা সমতল, লেন্স কি হয়ে গেল? সমতলোত্তল লেন্স। এই তলটা উত্তল আর এই তলটা সোজা মানে কি, সমতল, এটা কি হয়ে গেল? সমতলোত্তল লেন্স। আর একটা আছে, আর একটা হচ্ছে কি হবে বলতো, একটা তল হবে উত্তল একটা তল হবে অবতল, তাকে বলা হয় উত্তলাবতল। স্যার কি সব কঠিন কঠিন নাম। উত্তলাবতল লেন্স। উত্তলাবতল মানে কি, একটা তল উত্তল একটা তল অবতল। স্যার এটা কিরকম চিত্রটা হবে, দেখো এই তলটা হচ্ছে আমার উত্তল আর এই তলটা হচ্ছে অবতল। এই দেখো এই তলটা আছে, এদিকে তলটা উত্তল এদিকে তলটা কি অবতল, এটা আছে উত্তলাবতল লেন্স। তাহলে উত্তল লেন্স তিন প্রকার, এদিকটা উত্তল দ্বি উত্তল বা উভয়তল লেন্স। উভয়টা উত্তল, একটা উত্তল একটা সমতল সমতলোত্তল লেন্স, একটা উত্তল একটা অবতল উত্তলাবতল লেন্স। উত্তল প্লাস অবতল উত্তলাবতল, সমতল প্লাস উত্তল সমতলোত্তল, উত্তল প্লাস উত্তল উভয়তল বা দ্বিউত্তল। বোঝা গেল উত্তল লেন্সের প্রকারভেদ। এরপরে আমরা চলে যাই অবতল লেন্সের প্রকারভেদ। অবতল লেন্সের ঠিক এই রকম প্রকারভেদ হবে, মানে উভয় তল অবতল হবে, তারপরে একটি তল অবতল একটি তল সমতল হবে, তারপরে হচ্ছে একটি তল অবতল আর একটি তল উত্তল হবে। তাহলে প্রথম বলো, প্রথম হচ্ছে যে অবতল লেন্সের হচ্ছে উভয় তল হচ্ছে অবতল, তাকে কি বলবো, উভাবতল। উভয় তল অবতল তাকে আমরা কি বলবো, উভাবতল লেন্স। উভয় তল তার অবতল, মানে এই দিকের তলটাও অবতল আর এই দিকের তলটাও হচ্ছে অবতল। এটা আছে দেখো এই তলটাও অবতল এই দিকের তলটাও অবতল, এটা হচ্ছে উভাবতল লেন্স হয়েছে। এরপরে কি বলা আছে, একটি তল সমতল একটি তল অবতল, তাহলে কি হবে সমতলাবতল। সমতলাবতল মানে সমতল আর অবতল, তাহলে একটা হচ্ছে আমার অবতল আর একটা হচ্ছে সমতল, এটা হচ্ছে সমতলাবতল। এই দেখো এইদিকে তলটা অবতল খাঁজ কাটা আর এদিকে তলটা সোজা সমতল, এটা হচ্ছে সমতলাবতল লেন্স। একটা সমতল আর একটা হচ্ছে অবতল। এরপরে কি বলা হলো, একটা উত্তল হবে আর একটা অবতল হবে, তাকে আমরা কি বলবো, উত্তলাবতল। উত্তল প্লাস অবতল তাকে আমরা কি বলবো, উত্তলাবতল। একটা তল উত্তল একটা তল অবতল। একই ছবি না, একটু আলাদা, এরকম। এটা আছে উত্তলাবতল। বোঝা গেল? তাহলে দেখো উত্তল লেন্সের প্রকারভেদগুলো দেখো, উভয় তল উত্তল একটা উত্তল একটা সমতল একটা উত্তল একটা অবতল। উত্তলটা সব দিকে কমন, উত্তল আছে একটা উত্তল লেগে গেল একটা সমতল লেগে গেল একটা অবতল লেগে গেল। ঠিক অবতলের কি, একটা অবতল আছে তার সঙ্গে আর একটা অবতল আর একটা সমতল আর একটা উত্তল হয়েছে। এগুলা বলে হলো আমার হচ্ছে লেন্সের প্রকারভেদ। বুঝা গেল? তাহলে লেন্স দু প্রকার এবং তার হচ্ছে বিভিন্ন হচ্ছে ভাগ হলো। এবার হচ্ছে লেন্সের বিভিন্ন অংশ সম্বন্ধে আমরা জানবো, লেন্সের বিভিন্ন অংশ সম্বন্ধে। আর আমাদের এই সিলেবাসে আমরা যেগুলোকে হচ্ছে উত্তল লেন্স বলবো সেগুলো সব হচ্ছে উভয়তল লেন্স।
মানে যার দুই প্রান্ত উত্তল, আমরা সেই সমস্ত লেন্সকে নিয়ে আলোচনা করব এবং আমরা তাদেরকে হচ্ছে আমাদের সিলেবাসে উত্তল লেন্স বলবো। আর অবতল লেন্স বলতে আমরা উভাবতলটাকেই বলবো, না যার উভয় প্রান্ত অবতল তাকেই হচ্ছে আমরা অবতল লেন্স বলবো। বোঝা গেল আমাদের সিলেবাসে। আর যদি বলি অবতল লেন্স, তাহলে চিত্রটা কোনটা আঁকতে হবে, যার উভয় দিকটা হচ্ছে অবতল আছে। আর উত্তল লেন্স বলে কোন চিত্রটা আঁকবো, যার উভয় দিক হচ্ছে উত্তল আছে। বোঝা গেল। এরপরে হচ্ছে লেন্সের কয়েকটা অংশ। গোলীয় দর্পণের যা যা অংশ ছিল লেন্সেরও তাই তাই অংশ আছে, লেন্সের কিছু একটু এক্সট্রা আছে। স্যার কি কি? গোলীয় দর্পণের বক্রতা কেন্দ্র ছিল, তাহলে লেন্সেরও কি থাকবে, বক্রতা কেন্দ্র থাকবে। কিন্তু লেন্সের বক্রতা কেন্দ্র দুটা থাকবে। স্যার কেন থাকবে দুটা? কারণ লেন্স হচ্ছে দুটা গোলীয় দর্পণ দ্বারা গঠিত। এদিকে একটা গোলীয় দর্পণ, এদিকে একটা গোলীয় দর্পণ, তাহলে এই গোলীয় দর্পণেরও একটা বক্রতা কেন্দ্র থাকবে আর এদিকের গোলীয় দর্পণের একটা বক্রতা কেন্দ্র থাকবে। স্যার কি রকম? ধরো এইদিকে হচ্ছে এই লেন্সটা আর এটা হচ্ছে উত্তল লেন্স। তো এই অংশটা এই গোলকের অংশ ছিল আর এই দিকের অংশটা এই গোলকের অংশ ছিল। এটা তো ধর লেন্স, তাহলে এই গোলকের একটা বক্রতা, ধরো প্রধান অক্ষ ধরো এটা একটা বক্রতা কেন্দ্র থাকবে আর এই গোলকের একটা বক্রতা কেন্দ্র থাকবে। এটা যদি ধরে C1 ধরে C2, তাহলে লেন্সের কটা বক্রতা কেন্দ্র থাকবে? দুটা। বোঝা গেল? লেন্সের কটা বক্রতা কেন্দ্র থাকবে? দুটা। লেন্সের প্রধান অক্ষ থাকবে হচ্ছে একটা। লেন্সের প্রধান অক্ষ কতগুলো থাকবে? লেন্সের প্রধান অক্ষ থাকবে হচ্ছে একটা। বোঝা গেল? এবার লেন্সের যেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে লেন্সের হচ্ছে একটা আলোক কেন্দ্র বলে একটা বিন্দু থাকে। লেন্সের কি থাকে? লেন্সের হচ্ছে একটা আলোক কেন্দ্র বলে হচ্ছে বিন্দু থাকে। লেন্সের কি থাকে? আলোক কেন্দ্র বলে একটা বিন্দু থাকে। তাহলে আলোক কেন্দ্র বিন্দুটা আছে লেন্সের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট বস্তু। তো আলোক কেন্দ্র বিন্দু কাকে বলবো আমরা? দেখো আলোক কেন্দ্র আছে আমরা কাকে বলবো? এটা আমাদের কোন লেন্স আঁকা আছে? কোন লেন্স আঁকা আছে? উত্তল লেন্স বা উভয় উত্তল লেন্স আঁকা আছে। এটা হচ্ছে লেন্সের বলা হয় প্রধান অক্ষ। যেরকম গোলীয় দর্পণের প্রধান অক্ষ ছিল, এটাকে আমরা লেন্সের কি বলা হবে? প্রধান অক্ষ। হয়েছে? তাহলে আলোক কেন্দ্র জিনিসটা কি বুঝো? একটা আলোক রশ্মি লেন্সের একটি পৃষ্ঠে এইভাবে এসে আপতিত হলো। লেন্সের এক পৃষ্ঠে কি হলো? একটা আলোক রশ্মি এসে লেন্সের এই পৃষ্ঠে হচ্ছে আপতিত হলো। তারপরে সেই আলোক রশ্মিটা লেন্সের মধ্য দিয়ে প্রতিসৃত হবে, কারণ লেন্স হচ্ছে প্রতিসারক মাধ্যম। তাহলে যেহেতু সে বায়ু থেকে লেন্সের মধ্যে প্রবেশ করেছে, আর লেন্স অবশ্যই বায়ু থেকে ঘন মাধ্যম হয়, তাহলে সেই আলোক রশ্মিটা কি হবে? অভিলম্বের দিকে বাঁকবে। সে এদিকে না গিয়ে এই দিকে বেঁকে এদিকে আসবে। তার কথা কোন দিকে ছিল? এই দিকে ছিল। এই দিকে তার কথা ছিল, সে হচ্ছে এই দিকে বেঁকে এই দিক দিয়ে আসবে। হয়েছে? এরপরে কি হবে? এরপরে যখন সে লেন্সের অপর পৃষ্ঠ থেকে বাইরে বেরিয়ে যাবে, তখন সে কি হবে? ঘন থেকে যে লঘু মাধ্যমে গেল, সে তাহলে ঠিক হচ্ছে অবিলম্বের থেকে দূরে সরে যাবে। এর আগেটা কি ছিল? অবিলম্বের কাছে আসবে, আর এটা হচ্ছে অবিলম্ব থেকে হচ্ছে কি হয়ে যাবে? দূরে সরে যাবে। তো এটা তো আমরা জানি, এটা তো সমান্তরাল কাজ ফলো করে দেখেছি। তাহলে মূল বিষয়বস্তুটা কি? মূল বিষয়বস্তু হচ্ছে যদি এই আপতিত আলোক রশ্মিটা লেন্সের প্রথম পৃষ্ঠে যে এই আপতিত আলোক রশ্মি আর লেন্সের অপর পৃষ্ঠ থেকে যে নির্গত আলোক রশ্মিটা উৎপন্ন হয়েছে, এটা আপতিত আলোক রশ্মি আর এটা কি আলোক রশ্মি? নির্গত আলোক রশ্মি। তো যদি এই আলোক রশ্মি সঙ্গে এই আলোক রশ্মিটা সমান্তরাল হয়, নামকরণ করে দেই এ বি সি ডি। আর যদি শর্ত কি বলছেন? যদি এ বি সমান্তরাল সিডি হয়, যদি লেন্সের এক পৃষ্ঠে আপতিত আলোক রশ্মি
এবং লেন্সের অপর পৃষ্ঠ থেকে নির্গত আলোক রশ্মি যদি সমান্তরাল হয়, যদি কি হয়, সমান্তরাল হয়, তাহলে এই রশ্মিটি লেন্সের মধ্য দিয়ে আসার সময়, তাহলে এই রশ্মিটি লেন্সের মধ্য দিয়ে আসার সময় প্রধান অক্ষকে যেই বিন্দুতে ছেদ করেছিল সেই বিন্দুটাকে আমরা বলবো লেন্সের আলোক কেন্দ্র। তাকে আমরা কি বলবো, লেন্সের আলোক কেন্দ্র। তাহলে দেখো, তাহলে লেন্সের আলোক কেন্দ্র কাকে বলে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষায় আসার মতো। কোন লেন্সের এক পৃষ্ঠে আপতিত আলোক রশ্মি এবং লেন্সের অপর পৃষ্ঠ থেকে নির্গত আলোক রশ্মি যদি পরস্পর সমান্তরাল হয়, কোন লেন্সের এক পৃষ্ঠে আপতিত আলোক রশ্মি এবং লেন্সের অপর পৃষ্ঠ থেকে নির্গত আলোক রশ্মি যদি সমান্তরাল হয়, তাহলে ওই আলোক রশ্মি লেন্সের মধ্য দিয়ে আসার সময় বা লেন্সের মধ্য দিয়ে যাওয়ার সময় প্রধান অক্ষকে যেই বিন্দুতে ছেদ করেছিল সেই বিন্দুটাকে কি বলবো, লেন্সের আলোক কেন্দ্র। বোঝা গেল? লেন্সের এক পৃষ্ঠে আপতিত আলোক রশ্মি এবং লেন্সের অপর পৃষ্ঠ দিয়ে নির্গত আলোক রশ্মি যদি পরস্পরের সমান্তরাল হয়, তাহলে ওই আলোক রশ্মিটি লেন্সের মধ্য দিয়ে আসার সময় প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করেছিল তাকে আমরা কি বলবো, লেন্সের আলোক কেন্দ্র। বুঝা গেল? তাকে আমরা কি বলবো, তাকে আমরা বলবো হচ্ছে লেন্সের আলোক কেন্দ্র। বুঝা গেল? এবার একটা বিষয় মনে রাখো, যদি কোনো আলোক রশ্মি লেন্সের আলোক কেন্দ্র দিয়ে যায়, তাহলে ওই আলোক রশ্মির কোনো চ্যুতি ঘটে না, সেই আলোক রশ্মিটা সোজা বেরিয়ে চলে যায়। সেই আলোক রশ্মিটা কি হয়, সোজা বেরিয়ে চলে যায়। দেখো, দর্পণের ক্ষেত্রে আমরা ঠিক এরকম করতাম, কিন্তু একটু উল্টা। দর্পণের ক্ষেত্রে আমরা পড়েছিলাম যে যদি আলোক রশ্মি দর্পণের বক্রতা কেন্দ্র দিয়ে যায়, তাহলে সেই আলোক রশ্মি 180 ডিগ্রি ঘুরে আবার বক্রতা কেন্দ্র দিয়ে ফিরে আসে। কিন্তু এক্ষেত্রে বলা আছে যদি আলোক কেন্দ্র দিয়ে যায়, সে আর কোনো ঘোরাঘুরির সিন নেই, সে রশ্মি পুরা 0 ডিগ্রি চ্যুতি কোণ নিয়ে সোজা বেরিয়ে চলে যায়। বুঝা গেল? তাহলে বক্রতা কেন্দ্র দিয়ে যাওয়া আলোক রশ্মির চ্যুতি কত হয়, চ্যুতি হয় হচ্ছে 180 ডিগ্রি। তাহলে লেন্সের আলোক কেন্দ্র দিয়ে যে যদি কোনো আলোক রশ্মি যায়, তার চ্যুতি কত হবে, 0 ডিগ্রি, অর্থাৎ সে হচ্ছে সোজা বেরিয়ে চলে যাবে। আর যদি দর্পণের ক্ষেত্রে বক্রতা কেন্দ্র দিয়ে যায়, তাহলে চ্যুতি কত হবে, 180। বুঝা গেল? এরপরে আমরা পড়ব উত্তল লেন্স এর অভিসারী ক্রিয়া এবং অবতল লেন্সের অপসারী ক্রিয়া। কি বলা হলো, উত্তল লেন্সের অভিসারী ক্রিয়া, বা পরীক্ষায় কোশ্চেন দেয় যে উত্তল লেন্সকে অভিসারী লেন্স বলা হয় কেন। পরীক্ষার কোশ্চেনটা বলে দিলাম যে কি বলা হয়, উত্তল লেন্সকে অভিসারী লেন্স বলা হয় কেন। বইতে আমার কি হেডিং দিয়ে দেওয়া আছে, এইটা উত্তল লেন্সের অভিসারী ক্রিয়া। উত্তল লেন্সের কি দেওয়া আছে, অভিসারী ক্রিয়া। তাহলে দেখো, উত্তল লেন্সকে কেন অভিসারী লেন্স বলা হয়। আগে একটা উত্তল লেন্স আঁকি, উত্তল লেন্স আঁকালাম, এটা স্যার একটা উত্তল লেন্স, অর্থাৎ দ্বি উত্তল লেন্স। স্যার এটা হলো তার কি গো, হয়েছে। এবার এই উত্তল লেন্সের, এটা ধরো মিডিল রেখা, মধ্যরেখা, এই উত্তল লেন্সের উপর হচ্ছে আমি যদি সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ দিই, স্যার কিরকম, আমরা জানি চিত্র এরকম একটা, ধরো এরকম একটা, ধরো এরকম একটা, এরকম একটা। উত্তল লেন্সের উপর কি করেছি আমি সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ হচ্ছে তার উপর হচ্ছে আপতিত করেছি। তাহলে কি হবে, তাহলে হচ্ছে এই সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ
উত্তল লেন্স দ্বারা প্রতিসৃত হয়ে অভিসারী রশ্মিগুচ্ছে পরিণত হবে। আর কিসে পরিণত হবে? অভিসারী রশ্মিগুচ্ছ। ভুল হয়ে গেল, আমাদের মিলে গেছে। কি রশ্মিগুচ্ছে পরিণত হবে? অভিসারী। আর আমি স্কেলে আঁকি, সুবিধা হবে। স্কেলে এঁকে দিচ্ছি। দেখো এই আলোচনাগুলো সবগুলো হচ্ছে এই দিক দিয়ে সেই দিকে গেছে, এই দিক দিয়ে সেই দিকে গেছে, এ হচ্ছে এই দিক দিয়ে হচ্ছে এই দিকে গেছে, আর এই হচ্ছে এই দিক দিয়ে গেছে। মানে দেখো এই একটা বিন্দুতে ছিল মিলিত হয়েছে। দেখো আমরা বলেছিলাম যে আলোক রশ্মিগুচ্ছ 3 প্রকারের হয়। একটা রশ্মিগুচ্ছ যদি এইরকম রেশে করে মিলিত হয় তাকে আমরা কি বলেছিলাম? অভিসারী। যদি এই রকম ছড়িয়ে পড়ে তাকে আমরা কি বলেছিলাম? অপসারী। আর যদি এরকম ভাবে যায় তাহলে কি বলেছিলাম আমরা? সমান্তরাল। তা এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে এই সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছগুলা অভিসারী রশ্মিগুচ্ছে পরিণত হয়েছে, তাই একে বলা হয় অভিসারী লেন্স। তাহলে কোশ্চেন কি দিবে? কোশ্চেন দিবে পরীক্ষায় যে উত্তল লেন্সকে অভিসারী লেন্স বলা হয় কেন। তো তুমি কি লিখবে? লিখবে যে সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ উত্তল লেন্স দ্বারা প্রতিসৃত হওয়ার পর অভিসারী রশ্মিগুচ্ছে পরিণত হয়। কি বলা হলো? সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ উত্তল লেন্স দ্বারা প্রতিসৃত হওয়ার পর অভিসারী রশ্মিগুচ্ছে পরিণত হয়, তাই উত্তল লেন্সকে আমি কি বলবো? উত্তল লেন্সকে আমি বলবো অভিসারী লেন্স। কারণ সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ উত্তল লেন্স দ্বারা প্রতিসরণের পর অভিসারী রশ্মিতে পরিণত হয়। বোঝা গেল? এই কেসের জন্য কি বলা হয়? উত্তল লেন্সকে বলা হয় অভিসারী লেন্স। এবার যদি তোমাকে বলে যে কেন হয় বা উত্তল লেন্সের অভিসারী ক্রিয়া ব্যাখ্যা করে রাখাও। কেন সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ উত্তল লেন্স দ্বারা প্রতিসরণের পর অভিসারীতেই পরিণত হলো? কেন সে অপসারী হলো না বা কেন সে সমান্তরাল থাকলো না? তাহলে এটাকে বলা হয় উত্তল লেন্সের অভিসারী ক্রিয়া। তাহলে কেন হলো এবার দেখার চেষ্টা করো। যদি আমি এই লেন্সটাকে কয়েকটা খণ্ডে ভাগ করে দিই, তার কয়েকটা খণ্ডে মানে দেখো, ধরো এ কি হচ্ছে, আমি এখান থেকে একটা খণ্ডে ভাগ করে দিলাম, উপরটা একটা খণ্ড হয়ে গেল, নিচটা একটা খণ্ড হয়ে গেল। একে ধরো আমি এরকম ভাগ করে দিলাম, এটা একটা খণ্ড, এটা একটা খণ্ড হয়ে গেল। এই জায়গায় একটা খণ্ড ভাগ করে দিই, এই জায়গাটা এটা একটা ভাগ করে দিই, এটা একটা খণ্ড, এটা একটা খণ্ড। দেখো তাহলে দেখো এই উত্তল লেন্সটাকে আমি করে দেখো, একটা খণ্ড, দুটা খণ্ড, তিনটা খণ্ড, চারটা খণ্ড, পাঁচটা খণ্ড, পাঁচটা খণ্ডে ভাগ করে দিয়েছি। এবার দেখো এই খণ্ডগুলো কিন্তু দেখতে অনেকটা প্রিজমের মতো হয়ে গেছে। আমরা প্রিজম আগের দিন পড়েছি, দেখতে কিরকম ছিল? লম্বা চিত্র এরকম ছিল না প্রিজমের প্রস্থ চিত্র? এই দেখ উপরটা একটা প্রিজম, এটা একটা প্রিজম, এটা একটা প্রিজম না, এটা পুরো আয়তাকার হয়ে গেছে। সেজন্য এর মধ্যে কোনো আলোকের কি হয়নি, কোনো চ্যুতি হয়নি, কারণ এবার সোজা চলে গেছে। এটা একটা প্রিজম হয়েছে, এটা একটা প্রিজম হয়েছে। এবার তাতে তার সুবিধা কি হয়েছে দেখো, আমরা প্রিজমের মধ্যে দিয়ে দেখো আলোক যদি এইভাবে গিয়েছিল, দিয়ে তারপরে ভূমির দিকে বেঁকে গিয়েছিল, কি হয়েছিল? এই যে ভূমির দিকে বেঁকে গিয়েছিল না, তার মানে প্রিজমের উপর যদি কোনো আলোক রশ্মি আপতিত হয়, সেই আলোক রশ্মি প্রিজমের ভূমির দিকে বেঁকে চলে যায়। ভূমির দিকে বাকি না, উপর দিকে গিয়েছিল, ভূমির দিকে মেখেছিল। এক্ষেত্রে দেখো এই আলোক রশ্মিটা ভূমির দিকে মেখেছে, কারণ ভূমি তার হচ্ছে নিচের দিকে, অর্থাৎ প্রধান অক্ষের দিকে। এরও ভূমি কোন দিকে? প্রধান অক্ষের দিকে। এর তো পুরো সমান্তরাল হয়ে গেছে।
এর ভূমিও প্রধান অক্ষের দিকে, এর ভূমিও প্রধান অক্ষের দিকে। একটা উত্তল লেন্সকে যদি আমি কয়েকটা খণ্ডে ভাগ করি তাহলে প্রতিটা খণ্ড হচ্ছে কি করে, এক একটি প্রিজম গঠন করে এবং প্রত্যেকটি প্রিজমের ভূমি প্রধান অক্ষের দিক বরাবর হয়। প্রত্যেকটি প্রিজমের ভূমি কি হয়, প্রধান অক্ষের দিক বরাবর হয়। তাই আলোক রশ্মি প্রত্যেকটি প্রিজমের ভূমির দিকে বাঁকে, অর্থাৎ অভিসারী রশ্মিগুচ্ছে পরিণত হয়। কি বলা হলো, একটি উত্তল লেন্সকে যদি আমরা কয়েকটি প্রিজমে ভাগ করি, কি করি, কয়েকটি প্রিজমে ভাগ করি, তাহলে প্রত্যেকটি প্রিজমের ভূমি প্রধান অক্ষের দিক বরাবর হয়। তো প্রধান অক্ষের দিক বরাবর হলে আলোক রশ্মিগুলো প্রিজম দ্বারা প্রতিসরণের পর প্রধান অক্ষের ভূমির দিকে বাঁকবে, ফলে সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ অভিসারী রশ্মিগুচ্ছে পরিণত হয়, কারণ তারা হচ্ছে ভূমির দিকে বেঁকে যায়। এটা হলো আমার উত্তল লেন্সের অভিসারী ক্রিয়া, বোঝা গেল। আর কারণটা কি বলবে, কেন বলা হয় উত্তল লেন্সকে অভিসারী লেন্স, না সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ উত্তল লেন্স দ্বারা প্রতিসরণের পর অভিসারী রশ্মিগুচ্ছে পরিণত হয়। যে চিত্রটা এঁকে দিবে। এবারে আমরা চলে যাই অবতল লেন্সের অপসারী ক্রিয়া, উত্তল লেন্সের অভিসারী ক্রিয়া। এরপরে আমরা চলে যাই অবতল লেন্সের অপসারী ক্রিয়া। তাহলে একটা অবতল লেন্সে কি বলা খাতায় তাড়াতাড়ি, অবতল লেন্সের অপসারী ক্রিয়া, অবতল লেন্সের অপসারী ক্রিয়া। এটা অবতল লেন্স অনেকে নেই, এটা হচ্ছে আমার অবতল লেন্স, এটা হচ্ছে মধ্যরেখা, আর এটা হচ্ছে আমার হচ্ছে প্রধান অক্ষ হয়েছে। আমরা কি করব, এরপর হচ্ছে আমার হচ্ছে সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ হচ্ছে অবতল লেন্সের উপর আপতিত করব, সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ অবতল লেন্সের উপর কি করব, আপতিত করব। তো সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ অবতল লেন্সের উপর আপতিত হওয়ার পর কি হবে, প্রতিসরণ হবে। তো প্রতিসরণের পর এই রশ্মিগুচ্ছ হচ্ছে অপসারী রশ্মিগুচ্ছে পরিণত হবে। তাই কিছু পরিণত হয়, এরা হচ্ছে অপসারী রশ্মিগুচ্ছে পরিণত হয়। তাহলে কি বলা হলো, সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ অবতল লেন্স দ্বারা প্রতিসরণের পর অপসারী রশ্মিগুচ্ছে পরিণত হয়। তাই আমরা অবতল লেন্সকে অপসারী লেন্স বলবো। তাহলে অবতল লেন্সকে কেন অপসারী লেন্স বলবো, সেম উত্তর, সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ অবতল লেন্স দ্বারা প্রতিসরণের পর অপসারী রশ্মিগুচ্ছে পরিণত হয়। উত্তলে কি ছিল, সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ উত্তল লেন্স দ্বারা প্রতিসরণের পর হচ্ছে অভিসারী রশ্মিগুচ্ছে পরিণত হয়। এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি হচ্ছে অভিসারী লেন্স। আর সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ অবতল লেন্স দ্বারা প্রতিসরণের পর অপসারী রশ্মিগুচ্ছে পরিণত হয়, এটাকে আমরা কি বলবো, অপসারী লেন্স। আর এর অপসারী ক্রিয়া কি করে ব্যাখ্যা করবো, দেখো একেও আমি কয়েকটা খণ্ডে ভাগ করে নিব, কয়েকটা করে খণ্ডে এখানে ভাগ করে নিলাম। তাহলে এখানে একটা প্রিজম হয়ে গেল, এখানে একটা প্রিজম হয়ে গেল। একে ভাগ করে দাও, এখানে প্রিজম, এখানে একটা প্রিজম, এখানে ভাগ করে দাও, আর এখানে ভাগ করে দাও। তাহলে দেখো, যদি আমরা অবতল লেন্সকে কয়েকটা খণ্ডে ভাগ করি তাহলে প্রত্যেকটি খণ্ড একটি প্রিজম গঠন করে। এবার লক্ষ্য করো, এই প্রত্যেকটি প্রিজমের ভূমি কিন্তু প্রধান অক্ষের থেকে বাইরের দিকে। দেখো প্রধান অক্ষের কোন দিকে, এই যে বাইরের দিকে, প্রধান অক্ষ থেকে দূরের দিকে বা বাইরের দিকে। উত্তল লেন্সে কি ছিল, প্রধান অক্ষের দিকে ছিল, এখানে কি প্রধান অক্ষ থেকে বাইরের দিকে। ফলে আলোক রশ্মি আমরা জানি যে প্রিজম দ্বারা প্রতিসরণের পর ভূমির দিকে বাঁকে, ফলে এরাও সেই ভূমির দিকে বেঁকেছে। কিন্তু এতে কি হয়েছে, যেহেতু ভূমি বাইরের দিকে আছে ফলে এরা অপসারী রশ্মিগুচ্ছে পরিণত হয়েছে। তাহলে কি বলা হলো, অবতল লেন্সকে যদি আমরা কয়েকটি ক্ষুদ্র খণ্ডে বিভক্ত করি
তাহলে প্রত্যেকটি খণ্ডের ভূমি প্রধান অক্ষ থেকে কি হয়, বাইরের দিকে হয়। কি হয়, প্রধান অক্ষ থেকে বাইরের দিকে হয়। এর ফলে কি হয়, এর ফলে প্রত্যেকটা আলোক রশ্মি অপসারী রশ্মিগুচ্ছে পরিণত হয়, কারণ তারা প্রিজমের ভূমির দিকে বেঁকে চলে। এইটা হলো আমার অবতল লেন্সের কি ক্রিয়া, অপসারী ক্রিয়া। তাহলে আমরা উত্তল লেন্সকে বলবো অভিসারী লেন্স, অবতল লেন্সকে বলবো অপসারী লেন্স। আর দর্পণের ক্ষেত্রে উল্টা, দর্পণের ক্ষেত্রে হচ্ছে উত্তল দর্পণকে বলবো অপসারী দর্পণ, আর অবতল দর্পণকে বলবো অভিসারী দর্পণ। কি বলা হলো, উত্তল লেন্সকে বলছি অভিসারী, আর অবতল দর্পণকে বলছি অভিসারী। উত্তল লেন্সকে বলছি অভিসারী লেন্স, অবতল দর্পণকে বলছি অভিসারী দর্পণ, আর অবতল লেন্সকে বলছি অপসারী লেন্স, আর উত্তল দর্পণকে বলবো অপসারী দর্পণ। বুঝা গেল? দুটো হচ্ছে একটু উল্টা, দুটো হচ্ছে পুরো উল্টো। বুঝা গেল? দুটো হচ্ছে পুরো উল্টো। এবারে হচ্ছে আমাদের আজকের লাস্ট টপিক, এটা হচ্ছে ফোকাস। ফোকাস স্যার আমরা দর্পণের ক্ষেত্রে পড়ে এসেছি, কিন্তু লেন্সের ক্ষেত্রে ফোকাস আছে একটু আলাদা। স্যার কি আলাদা? দর্পণের ক্ষেত্রে হচ্ছে একটি মাত্র ফোকাস থাকে। কটা থাকে? একটা। কিন্তু লেন্সের ক্ষেত্রে দুটা ফোকাস থাকে। স্যার কেন থাকে লেন্সের ক্ষেত্রে দুটো ফোকাস? এবং এই কোশ্চেনটা পরীক্ষায়ও আসে যে লেন্সের ক্ষেত্রে দুটো ফোকাস থাকে কেন? কারণ প্রত্যেকটি লেন্স দুটো করে অবতল দর্পণ বা দুটো করে দর্পণ দ্বারা গঠিত, সে অবতল হোক, উত্তল হোক বা সমতল হোক। প্রত্যেকটা লেন্স কি দ্বারা গঠিত? দুটো করে দর্পণ দ্বারা গঠিত। তো প্রত্যেকটা দর্পণের একটা করে ফোকাস, তাই লেন্সের কটা ফোকাস থাকবে? দুটো ফোকাস। বোঝা গেল? যেহেতু প্রতিটি লেন্স দুটি করে দর্পণ দ্বারা গঠিত আর প্রত্যেকটি দর্পণের একটি করে ফোকাস থাকে, তাই হচ্ছে লেন্সের কটা ফোকাস থাকবে? দুটো ফোকাস। এর নাম কি? প্রথম মুখ্য ফোকাস আর দ্বিতীয় মুখ্য ফোকাস। তাহলে লেন্সের হচ্ছে দুটো মুখ্য ফোকাস থাকে, একটা হচ্ছে প্রথম মুখ্য ফোকাস আর একটা হচ্ছে দ্বিতীয় মুখ্য ফোকাস। প্রথম মুখ্য ফোকাস আর এটা হচ্ছে দ্বিতীয় মুখ্য ফোকাস। লেন্স হচ্ছে দুটো মুখ্য ফোকাস থাকে, কারণ হচ্ছে লেন্স দুটো দর্পণ দ্বারা গঠিত। এবার প্রথম মুখ্য ফোকাস জিনিসটা কি? প্রথম মুখ্য ফোকাস কি? ধরো আমি দুটো ছবি আঁকছি, ধরো উত্তল দর্পণটা আমার কাটছে আর সঙ্গে হচ্ছে আমার অবতল দর্পণটাও আঁকা আছে। এটা তার প্রধান অক্ষ, এটা হচ্ছে প্রধান অক্ষ। এটা দেখে একটা সোজা আঁকি, ওকে প্রথম মুখ্য ফোকাসটা বুঝবে, তারপর দ্বিতীয় মুখ্য ফোকাসটা বুঝবে। তাহলে কেন? এটা লেন্স, কি লেন্স? উত্তল লেন্স। এটা হচ্ছে প্রধান অক্ষ, আর অবতল লেন্স একই প্রধান অক্ষের উপরে রাখুন। এটা কি লেন্স? অবতল। অবতল লেন্স। প্রথম মুখ্য ফোকাস কাকে বলছে? বলছে লেন্সের প্রধান অক্ষের ওপর থেকে, লেন্সের প্রধান অক্ষের ওপর একটি নির্দিষ্ট বিন্দু থেকে বা লেন্সের প্রধান অক্ষের উপর অবস্থিত যে নির্দিষ্ট বিন্দু থেকে নির্গত আলোক রশ্মি লেন্সের প্রধান অক্ষের উপর অবস্থিত যে বিন্দু থেকে অপসৃত আলোক রশ্মি হয়েছে লেন্স দ্বারা প্রতিসরণের পর সমান্তরাল রশ্মিগুচ্ছে পরিণত হয়। এটা হচ্ছে উত্তল লেন্সের ক্ষেত্রে। এটাকে বলা হয় প্রথম মুখ্য ফোকাস। কি বলা হলো? লেন্সের প্রধান অক্ষের ওপর যে নির্দিষ্ট বিন্দু থেকে, বা সংক্ষেপে বলে উত্তল লেন্সের
উত্তল লেন্সের প্রধান অক্ষের উপর যে নির্দিষ্ট বিন্দু থেকে নির্গত আলোক রশ্মি উত্তল লেন্স দ্বারা প্রতিসরণের পর সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছে পরিণত হয় তাকে বলা হয় লেন্সের প্রথম মুখ্য ফোকাস। এর ক্ষেত্রে কি হবে বলতো? এর ক্ষেত্রে হবে প্রধান অক্ষ অভিমুখী। এর ক্ষেত্রে কি হবে বলতো? প্রধান অক্ষ অভিমুখী, মানে ক্ষেত্রে এরকম আসবে। সমান্তরাল হয়ে যাবে। এটা হচ্ছে একটা নির্দিষ্ট বিন্দু অভিমুখী। এরা তো আর মিলিত, এরা তো একটা বিন্দু থেকে আসবে, এটা মনে হয় হচ্ছে একটা বিন্দু থেকে সেটা আসছিল। এরা মনে হবে হচ্ছে এরা এই বিন্দু থেকে আসছিল। হয়েছে, তোমরা এইটা ছবিটা আঁকার চেষ্টা করবে, কারণ এটা পরিষ্কার ছবি, এটা তোমরা বুঝতে সুবিধা হবে। এটা তো আসছে বলে মনে হবে, যেন এই বিন্দু থেকে আসছে, বুঝা গেল? তো লেন্সের এক্ষেত্রে কি বলবে? অবতল লেন্সের ক্ষেত্রে প্রধান অক্ষের ওপর অবস্থিত যে বিন্দু থেকে অপসৃত আলোক রশ্মি গুচ্ছ বা মনে হচ্ছে এমন আলোক রশ্মি গুচ্ছ অবতল লেন্স দ্বারা প্রতিসরণের পর সমান্তরাল হয়। বুঝা গেল? তো এক্ষেত্রে হচ্ছে অপসারী বা অভিসারী আলোক রশ্মি গুচ্ছ সমান্তরাল হবে। এটা হলো প্রথম মুখ্য ফোকাস। আর দ্বিতীয়টা হচ্ছে ঠিক উল্টা। সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ উত্তল লেন্স দ্বারা প্রতিসরণের পর প্রধান অক্ষের উপরে যে বিন্দুতে মিলিত হয়। দেখো, উত্তল লেন্সের দুটা মুখ্য ফোকাসটা এঁকেছি। এটা হচ্ছে প্রথম মুখ্য ফোকাস, দ্বিতীয় মুখ্য ফোকাসটা হচ্ছে উল্টা। দেখো সেম জিনিস আমি এখানে আমার এঁকেছি। এটা সমান্তরাল, এটাকে কি হবে? এটা হচ্ছে পার্থক্যটা কি দেখো। প্রথম মুখ্য ফোকাসের সঙ্গে কি বলবে? লেন্সের প্রধান অক্ষের উপর অবস্থিত যে বিন্দু থেকে অপসৃত আলোক রশ্মি লেন্স দ্বারা প্রতিসরণের পর সমান্তরাল হয় তাকে প্রথম। আর দ্বিতীয় কাকে বলবে? সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ লেন্স দ্বারা প্রতিসরণের পর প্রধান অক্ষের উপর যে বিন্দু মিলিত হয়। এখানে দেখো যে বিন্দু থেকে উৎপন্ন আলোক রশ্মি গুচ্ছ সমান্তরাল হয়, এখানে সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ যে বিন্দুতে মিলিত হয়, এটাকে বলে দ্বিতীয়। আর এটাকে কি বলা হবে? প্রথম। প্রথম হচ্ছে এখান থেকে উৎপন্ন আলোক রশ্মি গুচ্ছ সমান্তরাল হবে, দ্বিতীয় হচ্ছে সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ এখানে এসে মিলিত হবে, একে সেখানে কি বলা হয়? দ্বিতীয় মুখ্য ফোকাস। আর গৌণ ফোকাস তো সেম, সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ কিন্তু যেগুলা প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল নয় সেই সমস্ত আলোক রশ্মি গুচ্ছ উত্তল লেন্স দ্বারা প্রতিসরণের পর ফোকাস তলের যে কোনো একটি বিন্দুতে মিলিত হয়। এই বিন্দুকে আমরা কি বলবো? গৌণ ফোকাস। তো লেন্সের ক্ষেত্রে মুখ্য ফোকাস কতগুলো হলো? দুটা, আর গৌণ ফোকাস অসংখ্য। দর্পণের ক্ষেত্রে মুখ্য ফোকাস একটা, গৌণ ফোকাস অসংখ্য। লেন্সের ক্ষেত্রে মুখ্য ফোকাস দুটা আর গৌণ ফোকাস এটা হচ্ছে অসংখ্য। গৌণ ফোকাসটা কি? সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ কিন্তু যেগুলো প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল নয় সেগুলো হচ্ছে লেন্স দ্বারা প্রতিসরণের পর ফোকাস তলের একটি বিন্দুতে কি হয়? মিলিত হয়। তাদেরকে আমরা কি বলবো? তাদেরকে আমরা বলবো গৌণ ফোকাস। লেন্সের কতগুলো গৌণ ফোকাস থাকে? অসংখ্য। লেন্স হোক বা দর্পণ সবকিছু কি থাকে? অসংখ্য হচ্ছে গৌণ ফোকাস থাকে। বোঝা গেল? তো পরের দিন আমরা হচ্ছে এই উত্তল লেন্স এবং অবতল লেন্স দ্বারা কিভাবে প্রতিবিম্ব গঠিত হয় এবং তার সমস্ত প্রতিবিম্বের বৈশিষ্ট্য সহ চিত্র সেগুলো আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। আজকে এই পর্যন্ত।